স্বাগত স্টার নিউজ প্রাইমের সঙ্গে আছে আমি রঞ্জিত দেখা। শুরুতেই জানাবো শিরোনাম। শ্রদ্ধায় বনজাতে আপসী নেত্রীকে স্মরণ, ক্ষমতা পেয়ে খালেদা জিয়ার নীতি আদর্শ ভুলে না যাওয়ার আহ্বান। অবসর ভাতা পাচ্ছেন ৭০,০০০-এর বেশি শিক্ষক, দালাল থাকবে না, ঘুরতে হবে না দাঁড়ে দাঁড়ে, আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী। সামিট এক্সিলারেট সরবরাহ শুরুর প্রভাব নেই ফিলিং স্টেশনে, গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা, চালকদের ক্ষোভ। টানা কয়েকদিন রেকি করে উত্তরার ফিলিং স্টেশনে ডাকাতি, ফিল্মি স্টাইলে ১০০ কোটি টাকা লুট, নাগালের বাইরে মূল হোতা। নভেম্বরের শেষে হতে পারে বিসিসিআই এর নির্বাচন, বিধিমালায় আসবে পরিবর্তন, ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ। রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে ফিরিয়ে নেওয়া হবে ৩ লাখ রোহিঙ্গা, মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করেও দেশ ও জনগণের স্বার্থে যিনি ছিলেন আপসহীন, লাল সবুজের বাংলাদেশই ছিল যার একমাত্র ঠিকানা। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জেল, জুলুম, হামলা, মামলা সব বাধা পেরিয়ে জাতীয়তাবাদী আদর্শে অনড় থাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বহিয়সী এই রাজনীতিবিদের মহাকাব্যিক জীবনের কিছুটা তুলে ধরছেন সিফাত শাহরিয়ার। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসীন এক রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া। রাজপথে, মিছিলে কখনো নত হয়নি যার চোখের দৃষ্টি। শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে জনগণের স্বার্থে যিনি ছিলেন অকুতোভয়ী এক যোদ্ধা। বিদেশ নয়, মাতৃভূমি যার জীবনের শেষ ও একমাত্র ঠিকানা, তিনিই খালেদা জিয়া। দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। গৃহিণী থেকে রাজনীতির মঞ্চে বেগম জিয়ার উত্থান যেমনি মহাকাব্যিক, ঠিক তেমনি অনুপ্রেরণাদায়ক। এই দেশেই আমার জন্মস্থান। তবে তার রাজনীতির শুরুটা ছিল আকস্মিক ও বেদনা ভরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্মম হত্যার পর জাতীয়তাবাদী রাজনীতির হাল ধরেন বেগম খালেদা জিয়া। ১৯৮১-তে প্রাথমিক সদস্যপদ নেয়ার মধ্য দিয়ে জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত হলেও ১৯৮৪-তে দলীয় চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তরুণ বয়সে স্বামীহারা গৃহিণী খালেদা তখন হয়ে ওঠেন দলের কাণ্ডারি। দলের মধ্যে ভাঙন ও বাইরের ষড়যন্ত্র সামলেছেন কাঁচা হাতে। নির্বাচিত হন প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে। ৮৬ নির্বাচনে সবাই যখন সামরিক শাসকের সঙ্গে আতাত করতে নির্বাচনে যায়, তখনও দেশ ও জনগণের প্রশ্নে সেই নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন খালেদা জিয়া। আর এভাবে রাজনীতিতে তিনি হয়ে ওঠেন আপসীন নেত্রী। শুধু তাই নয়, ৯০-এর উত্তাল সামরিক শাসন বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন বেগম জিয়া। ৯১-তে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করে বাংলাদেশ, আর তিনি হন দেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। তবে জনপ্রিয়তাই যেন কাল হয়ে ওঠে খালেদা জিয়ার জন্য। ১/১১ সামরিক শাসনে ফের শুরু বিএনপি বিরোধী ষড়যন্ত্র। -2 ফর্মুলায় চলে বিরাজনীতিকরণের চেষ্টা, কিন্তু বাদ দেয়া গেল না গণতন্ত্রের প্রশ্নে আপসীন নেত্রী খালেদাকে। অমিত সাহসী এই নেত্রীকে কাবু করতে তুলে নিয়ে যাওয়া হয় বড় সন্তান তারেক রহমানকে। দেয়া হয় একের পর এক মিথ্যা মামলা। উপযুক্ত চিকিৎসার অভাবে না ফেরার দেশে পাড়ি দেন নারী ছেড়া ধন আরাফাত রহমান কোকো। এত কিছুর পরও নিজের আদর্শ ও দেশের স্বার্থ কোনো কিছু থেকেই টলানো যায়নি খালেদা জিয়াকে।
তবে গণতন্ত্র ও জনগণের স্বার্থে কখনো কখনো আলোচনার টেবিলেও বসতে হয়েছে খালেদা জিয়াকে, কারণ রাজনীতি তার কাছে ছিল সংঘাতের নয়, জনগণের অধিকার আদায়ের। মধ্য আগস্টে জলপাইগুড়িতে অতি সাধারণ ঘরে জন্ম নেয়া পুতুলের অসাধারণ জীবনী হতে পারে দেশের প্রতিটি নবীন রাজনীতিকের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত, যার উদাহরণ মহিষী এই নারীর অবিস্মরণীয় শেষ বিদায়। তবে জীবনের ওপারে গিয়েও এখনো তিনি জীবিত মিছিলে, স্লোগানে ও আলোচনার টেবিলে গণতন্ত্রকামী মানুষের শক্তি ও সাহস হয়ে দেশের রাজনীতিতে খালেদা জিয়া টিকে থাকবেন যুগ থেকে যুগান্তরে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। শ্রদ্ধায় প্রার্থনায় আপসীর নেত্রীকে স্মরণ করছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে দোয়া মাহফিলে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন বেগম খালেদা জিয়া। তার অবদানেই বিএনপি এখন গণতান্ত্রিক দলে পরিণত হয়েছে। তবে ক্ষমতা পেয়ে খালেদা জিয়ার নীতি আদর্শ ভুলে না যাওয়ার আহ্বান জানান সিনিয়র নেতারা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় এ দোয়া মাহফিলের। কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। প্রয়াত আপসহীন এই নেত্রীর রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করেন তারা। আমার সবাইকে তিনি আপন করে সকলের অপরাধকেই ক্ষমা করেছেন না শুধু, আবার যথাযথ মর্যাদায় আসীন করেছেন। সুতরাং এরম বিরল চরিত্র রাজনৈতিক অঙ্গনে বিরল খুঁজে পাওয়া। তিনি জেলে গিয়েছেন, তিনি যুদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু কোনোদিন তিনি কারো কাছে মাথা নত করেননি। দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে, তখনই তিনি রুখে দাঁড়িয়েছেন। এ সময় সিনিয়র নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্বে সুফল ভোগ করছে দেশ। ক্ষমতায় এসেও তার নীতি ও আদর্শ ধরে রাখার আহ্বান জানান তারা। বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়ার ভূমিকা ছিল অনন্য। এই আপসীর নেত্রীর কারণে কিন্তু বাংলাদেশ আজকে এখানে। ওই মুহূর্তগুলোতে যেই ধরনের চাপ সৃষ্টি হয়েছে, ওই চাপে কিন্তু অনেকে ভেঙে গেছে। কিন্তু একজন ব্যক্তি কোন চাপের মুখে নতি স্বীকার করেছে। আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন যে এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন, যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তার নেতৃত্বের সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং বাংলাদেশকে সমৃদ্ধ করবার সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশেও দলীয় কার্যালয়গুলোতে দোয়া ও মিলাদ কর্মসূচি পালন করছে বিএনপি। নাফিয়া ফারসানা, স্টার নিউজ। ৫টি বিভাগে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল অক্টোবরেই খুলে দেয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছাতে সরকার কাজ করছে। নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন শেষে এসব বলেন তিনি। বিশ্বব্যাপী স্নায়বিক জটিলতা উদ্বেগজনক হারে বাড়ার কারণে সমানুপাতিকভাবে বাড়ছে আধুনিক ও বিশেষায়িত চিকিৎসা সেবার চাহিদা। এবার সে লক্ষ্য পূরণে আধুনিক আইসিইউ, অপারেশন থিয়েটার, ডায়াগনস্টিক সুবিধা ও বিশেষায়িত ওয়ার্ডের সংখ্যা বাড়াতে নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যা বিশিষ্ট নতুন ভবন চালু করল সরকার। শনিবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন অপারেশন থিয়েটার ও আইসিইউ। এ সময় রোগীদের জন্য বিদ্যমান সুযোগ সুবিধা সম্পর্কেও খোঁজ নেন তিনি। আনুষ্ঠানিক বক্তব্যে জানান, অক্টোবরে ৫ বিভাগে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেয়া হবে। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করার কাজ শুরু করেছে সরকার। ইনশাল্লাহ আগামী অক্টোবর মাসে এই একযোগে এই ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে সক্ষম হবে ইনশাল্লাহ।
সরকার প্রধান জানান, শুধু শহরে নয়, প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে সরকার। অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চিত হবে না জানিয়ে সবাইকে সমান চিকিৎসা সেবা নিশ্চিতের অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। দরিদ্র জনগোষ্ঠী এবং প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। উন্নত চিকিৎসা যদি শুধু শহরের বিত্তবান মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেটিকে পূর্ণাঙ্গ আধুনিক স্বাস্থ্যসেবা বলা যাবে না। এ সময় রোগী ও চিকিৎসক উভয় পক্ষকে সহনশীল থাকার আহ্বান জানান সরকার প্রধান। সকল দায় দায়িত্ব চিকিৎসকের একক নয়। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। আলোচনায় দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। সংসদের সংখ্যাগরিষ্ঠতার কারণে ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থীর জয় অনেকটা নিশ্চিত হলেও রাষ্ট্রপতি পদে বিরোধী জোট প্রার্থী দেয় 35 বছর পর আবারও এই পদে হতে যাচ্ছে নির্বাচন। বিরোধীদের দাবি, গণতন্ত্রকে সুসংহত এবং শক্তিশালী করতেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা। একই সঙ্গে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে প্রার্থী করেছে 11 দলীয় জোট। মাজহারুল ইসলামের রিপোর্ট। 1991 সালের পর আবারও রাষ্ট্রপতি পদে নির্বাচনে মুখোমুখি সরকার ও বিরোধী পক্ষ। পঞ্চম জাতীয় সংসদে রাষ্ট্রপতি পদে সেবার বিএনপির প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, আর বিরোধী দলের প্রার্থী ছিলেন বদরুল হায়দার চৌধুরী। দীর্ঘ 35 বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি পেতে যাচ্ছে দেশ। 23তম রাষ্ট্রপ্রধান হিসাবে ক্ষমতাসীন বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দল মনোনয়ন দিয়েছে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও কেন রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে বিরোধীরা, এমন প্রশ্নে জোট নেতাদের দাবি, জয় পরাজয়ের হিসাব নয়, বরং নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করাই তাদের লক্ষ্য। তো রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে জনগণের স্বার্থ কি? যদি দল একজনকে নির্বাচন দিয়ে একজন মনোনয়ন দিয়ে দিল, বিনা প্রতিদ্বন্দ্বিতা তিনি বিজয়ী হলেন, এটা তো এটা তো জাতির স্বার্থ না। জাতীয় স্বার্থ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে যদি একজন রাষ্ট্রপতি হন, তিনি জাতির ভূমিকা পালন করবেন। বিরোধী দল একটা স্বাতন্ত্র্যবোধ থাকতে হয়, স্বকীয়তা থাকতে হয়। এক কথায় গণতান্ত্রিক চর্চাটাকে আমরা জনগণের সামনে নতুনভাবে নিয়ে এসেছি। পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন আমরা কি করতে চাই, এই মেসেজটা আমরা দিতে চাই। বিরোধী জোট বলছে ভিন্ন একটি বার্তাও দিতে চাইছেন তারা। দলীয় পরিচয়ের বাইরে মুক্তিযোদ্ধা ও প্রবীণ এক রাজনীতিককে রাষ্ট্রের অভিভাবক হিসাবে সামনে আনার চেষ্টা করেছেন। জামাত ইসলামী দেশ নিয়ে যে ভাবে, সবাইকে নিয়ে যে দেশ গড়তে চায়, এটা তার একটা উৎকৃষ্ট প্রমাণ। দেশ এবং জনগণের স্বার্থে দেশ গড়ার প্রয়োজনে আমরা সুনির্দিষ্ট দল, সুনির্দিষ্ট আদর্শ, দলীয় গণ্ডি এবং নিজস্ব চিন্তা দৃষ্টিভঙ্গির বাইরে দেশকে আমরা প্রাধান্য দিই। তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি, এটা হচ্ছে জাতীয় বিষয়। আর সর্বদলীয় 11 দলের মধ্যে যেহেতু এখানে সকল 11টি দলের বিষয়, সকলের কাছে যিনি গ্রহণযোগ্য এবং সকলের মধ্যে যিনি সিনিয়র, তাকেই নির্বাচন করা হয়েছে। ফলে কর্নেল অলি আমি মনে করি খুব ভালো একজন চয়েস বিরোধী দলের জন্য। জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান দলীয় প্রভাবমুক্ত করার দাবিও জানান বিরোধী জোটের নেতারা। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় সপরিবারে খুন হন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। 1975 সালের 15ই আগস্ট সেনাবাহিনীর একটি দল ধানমন্ডির বাড়িতে হামলা চালিয়ে হত্যা করে তাকে। বিশ্লেষকরা বলছেন, ওই সময়ের সরকারের নানা পদক্ষেপে ক্ষুব্ধ ছিল মানুষ। 1975 সালের 15 আগস্ট রাজধানীর ধানমন্ডিতে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে হানা দেয় একদল সেনা সদস্য। হত্যা করা হয় শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা, 3 ছেলে কামাল, জামাল ও রাসেল, ভাগিনা ফজলুল হক মনি ও তার স্ত্রী আরজুমনি, ভগ্নিপতি আব্দুর রফ সেরনিয়াবাদ সহ পরিবারের 17 সদস্যকে। দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। তখন অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত ছিল দেশ। বাকশাল গঠন করে কায়েম করা হয়েছিল একদলীয় শাসন, নিষিদ্ধ হয়েছিল বাকি সব দল। বঙ্গবন্ধুর নেতৃত্বেই যারা যুদ্ধ করেছেন তারাই আবার তাকে হত্যা করলেন। তো এখানে ব্যক্তিগত প্রতিহিংসা কাজ করেছে, ব্যক্তিগত ক্ষোভ কাজ করেছে। ওই সরকারের মধ্যে একটা গণ অভ্যুত্থান হতে পারত, তাহলে
ওর ন্যায্যতা পেত। কিন্তু আপনি একদিন সকালবেলা যে এক বাড়িতে ঢুকে আপনি হত্যা করে আসলেন, সপরিবারে উৎখাত করা, এরকম ঘটনা কিন্তু মধ্যযুগের ঘটনা। একটা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা কিন্তু একটা বিশেষ গোষ্ঠী চক্রান্তমূলকভাবে এই কাজটা করেছে। এটা রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে এই ঘটনাটার পরিণতিতে আমরা আসিনি আর কি। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যাকাণ্ডের বিচার কাজ ত্বরান্বিত করে। 12 জনের মৃত্যুদণ্ড দেয় আদালত। এর মধ্যে 6 আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। 15 আগস্ট ঘিরে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে আসা এক যুবলীগের সক্রিয় কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে আসলে অর্ণব দাস নামে ওই যুবলীগ কর্মীকে আটক করা হয়। পুলিশ জানায় অর্ণব দাস যুবলীগের সক্রিয় সদস্য, তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। এদিকে 15 আগস্টকে ঘিরে ধানমন্ডি 32 নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে তারা। পুলিশ জানায় নিরাপত্তার তাগিদেই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যাকে আটক করা হয়েছে তার নাম অর্ণব দাস। উনি যুবলীগের সক্রিয় সদস্য, ওনার গ্রামের বাড়ি টাঙ্গাইল। আমরা এটুকু পর্যন্ত এখন জানতে পারছি, আমরা বিস্তারিত ওনাকে জিজ্ঞাসাবাদ করে জেনে নেব। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের উপর প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাজধানীর বারিধারায় ৮০তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি বলেন, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের সহযোগিতা বাড়ছে। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগই দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল ভিত্তি উল্লেখ করে অভিনব সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পরে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা পড়ে শোনান হাইকমিশনার। এ সময় ভারতীয় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতের নাগরিক ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগই দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল ভিত্তি এবং দুই দেশের সমৃদ্ধি অর্জন করতে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের উপর প্রতিষ্ঠিত। বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের সহযোগিতা বাড়ছে। তীব্র গ্যাস সংকটে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে প্রতিটি গাড়িকে গড়ে 5 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এবং তারপর তাদের গ্যাস নিতে হচ্ছে। এতে চালকদের দিনের বড় অংশ নষ্ট হচ্ছে পাম্পেই। এমন ভোগান্তিতে প্রতিদিন ক্ষোভ বাড়ছে গ্রাহকদের। এদিকে আরপিজিসিএল জানিয়েছে যে শনিবার ভোর থেকে সামিট এলএনজি টার্মিনালে সরবরাহ বেড়েছে, যদিও ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ বাড়াতে দেখা যায়নি। মগবাজারের সিএনজি অটোরিকশা চালক মুফাজ্জল হোসেন 20 বছর ধরে এ পেশায় থাকলেও এবারই প্রথম মুখোমুখি এমন তীব্র গ্যাস সংকটের। 60 টাকা গ্যাস যদি ঢুকে যখন আমি আর একটা ট্রিপ মারতে পারবো, আবার সিরিয়ালে যাইতে হইব। 1500 টাকা ভাড়া মারছি, 700 টাকা জমা দিতে হইব। এই যে গ্যাস নিলাম 60 টাকা, এখন আর ট্রিপ মারলাম। এই পরিস্থিতি থেকে রেহাই নেই অ্যাম্বুলেন্সেরও। গ্যাস পেতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। শনিবার ছুটির দিনেও রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ছিল কিলোমিটার জুড়ে গাড়ির সারি। ভোর থেকে অপেক্ষা করে গ্যাস পেতে লাগছে 5 থেকে 6 ঘন্টা। এদিকে আরপিজিসিএল জানায়, শনিবার ভোর থেকে মহেশখালীর সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়ে 460 মিলিয়ন ঘনফুট হয়েছে। 19 আগস্ট থেকে আরও বেড়ে হবে 600 মিলিয়ন ঘনফুট গ্যাস। তবে জাতীয় গ্রিডে এই সরবরাহ বাড়ার কোনো প্রভাব চোখে পড়েনি ফিলিং স্টেশনগুলোতে। কর্মীরা জানিয়েছেন গ্যাসের চাপ আগের মতোই কম, নেমেছে 1/3। সরকার পক্ষ থেকে দ্রুত সমাধানের আশ্বাস দিলেও মাঠ পর্যায়ে এখনও অনিশ্চয়তায় আছেন গ্রাহকরা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। গ্যাস সংকটে কাটছে না দুর্ভোগ। সারা দেশের ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়, যাতে লোকসান গুনছেন ব্যবসায়ীরা। হবিগঞ্জের শিল্পাঞ্চলে 3য় দিনের মতো গ্যাস সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন থমকে আছে। এদিকে যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিট।
ফিলিং স্টেশনে শ্রমিক চালকদের এই বাগবিতণ্ডা নরসিংদীতে। একদিকে দীর্ঘ অপেক্ষা, তার উপর মিলছে না চাহিদা মতো গ্যাস। মেজাজ হারাচ্ছেন চালকরা, জড়াচ্ছেন বিবাদে। দেখেন 120 প্রেসার আছে, 120 প্রেসারে গ্যাস ঢুকবো আপনার 100 টাকা। এইটা লয়ে কেমনে কি করবো? রায়পুরা যাইতারমো আমি আবার যাই মোয়ারপাড়া। যদি সারাদিন গ্যাসে লই তো আমি মালিক রেদি মুখী, আমি খামুকি আর আমি কিস্তি চলামুখী। আমরা পেটের দায়ে এখন 14-15 ঘন্টা এখন আমরা এই যে পাম্পে বসে রয়েছি, শুধু 50 টাকা 60 টাকার গ্যাস ঢুকে। একই চিত্র জামালপুর সহ দেশের বিভিন্ন জায়গায়। কাটছে না গ্যাসের সংকট, দুর্ভোগ পোহাচ্ছেন সিএনজি চালকরা। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই চোখে, একটু গ্যাসের আশায়। আমাদের সরকারের কাছে বিনতি অনুরোধ, আপনারা যতটুকু পারেন আমাদের দরিদ্র দিকে একটু মুখ দিকে তাকায়া গ্যাসের লাইনটা স্বাভাবিক করে দিন। খুব অভাবে আছি, কষ্টে আছি, সরকারের কাছে অনুরোধ আগের গ্যাসটা ঠিক মতো চালু করে দেন। স্থবিরতা নেমেছে শিল্প কারখানায়, গ্যাস সংকটে ব্যাহত উৎপাদন। হবিগঞ্জে 171টি কারখানায় মন্দাভাব, বিপাকে মালিক শ্রমিকরা। সারা দেশে গ্যাস নির্ভর সব প্রতিষ্ঠানেই একই চিত্র, বাসাবাড়িতেও চরম দুর্ভোগ। আমি কালকে রাত্রে 1টা বাজে গ্যাস পাম্পের সিরিয়ালে আসছিলাম, এখন পরের দিনের 1টা বাজে, এখন বর্তমানে 1টা বাজে, এখনো গ্যাস পাচ্ছি না। জালালাবাদ গ্যাস অফিস থেকে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে আমাদের বর্তমান বিক্রির 50% যাতে আমরা বিক্রি করি, এর অতিরিক্ত যাতে গ্যাস বিক্রি না করি। তো মূলত এই কারণে আমাদের স্টেশনে প্রচুর জ্যাম। তো আমরা গত পরশু থেকে 50% সেল করতেছি। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিট। রিজভী হাবিব, স্টার নিউজ। নগদ টাকার গন্ধ পেলেই সক্রিয় হতো তারা। দিনের পর দিন রেকি, তারপর নিখুঁত পরিকল্পনা। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক ডাকাতির পেছনে ছিল একই চক্র। সবশেষ উত্তরায় প্রধানমন্ত্রীর আত্মীয়ের ডিএল পেট্রোল পাম্পের 1.25 কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হয়েছে 5 জন। নিমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, নগদ অর্থ বহনকারী ব্যবসা প্রতিষ্ঠানই ছিল ডাকাত দলের প্রধান টার্গেট। মাত্র কয়েক সেকেন্ড ব্যস্ত সড়কে হঠাৎ পথরোধ, এরপর কুপিয়ে অস্ত্র উঁচিয়ে কোটি টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চোখের পলকে উধাও 6 যুবক। গত 9 আগস্ট ডিএল পেট্রোল পাম্পের 1,21,75,000 টাকা ব্যাংকে জমা দিতে নেওয়া হচ্ছিল। ঠিক সে সময় হামলে পড়ে ডাকাত দল। সিসিটিভি ফুটেজে দেখা যায় 3টি মোটরসাইকেলে 6 যুবক গাড়ির গতিরোধ করে, মুহূর্তেই টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে আবারও মোটরসাইকেলে করেই পালিয়ে যায়। রাজধানীতে সিনেমার দৃশ্যকেও হার মানানো এই ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দারা। এ ঘটনায় সাগর ও ইদ্রিস সহ 5 ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 4টি আগ্নেয়াস্ত্র, 21 রাউন্ড গুলি এবং র্যাব লেখা জ্যাকেট। গোয়েন্দা তথ্য অনুসন্ধানের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে প্রথমে ইলিয়াস শিকদার এবং জাফরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার একটা ভাড়া বাসা থেকে 2টি 7.65 পিস্তল, 3টি ম্যাগাজিন, 6 রাউন্ড গুলি, 4 জোড়া হাতকড়া, র্যাব লেখা 3টি ভেস্ট ও 2টি কালো ক্যাপ, 2টি নাম্বার প্লেট ও র্যাবের মনোগ্রামযুক্ত 4টি ভুয়া পরিচয়পত্র ও 3টি ওয়াকি টকি সেট উদ্ধার করা হয়। ডিবির তথ্য অনুযায়ী গ্রেপ্তার 5 জনের মধ্যে 3 জন সরাসরি ডাকাতিতে অংশ নেয়। এ ঘটনায় উদ্ধার হয়েছে 12 লাখ টাকা, তবে ছিনিয়ে নেওয়া বাকি অর্থ এখনো উদ্ধার করা যায়নি। রবিল ও মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানাধীন পোস্তকালয় এলাকায় অভিযান চালিয়ে সাগরবাড়িকে গ্রেপ্তার করা হয়। সাগরবাড়িকে গ্রেপ্তার করিলে তার ভাড়া বাসা থেকে এই লুণ্ঠিত আরো 9 লক্ষ টাকা উদ্ধার করা হয়। এ পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ডাকাতির ঘটনার মূল হোতা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেপ্তারে এবং বাকি টাকা উদ্ধারে চলছে অভিযান। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচন হতে পারে আগামী নভেম্বরের শেষ সপ্তাহে। এমন একটি পরিকল্পনা নিয়েই সংশ্লিষ্ট সব কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানালেন এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক মোহাম্মদ ফজলুল হক। তিনি আরও জানান, নির্বাচনের আগে কিছু বিধিমালা পরিবর্তনের পাশাপাশি ঠিক করা হবে ভোটার তালিকাও।
2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে বাতিল হয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI-এর তৎকালীন পর্ষদ। এ সময় গা ঢাকাও দেন সংগঠনটির অনেক নেতা। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার FBCCI-তে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকারি কর্মকর্তাদের, যা নিয়ে সমালোচনাও ছিল অনেক। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর FBCCI-এর নির্বাচন নিয়ে আলোচনা তোলে ব্যবসায়ীদের কয়েকটি পক্ষ। এরই ধারাবাহিকতায় দীর্ঘ সময়ে নেতৃত্ব ছাড়া চলা সংগঠনটিতে সম্প্রতি ব্যবসায়ী প্রশাসক দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। BKME-এর সাবেক সভাপতি ফজলুল হক দায়িত্ব নিয়েছেন প্রশাসক হিসেবে। যে অন্তর্বর্তীকালীন দায়িত্বে যারা আমরা আছি। স্টার নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ফজলুল হক জানান, আগামী নভেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন করে ব্যবসায়ী প্রতিনিধিদের হাতেই FBCCI পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দিতে চান তিনি। মূলত যে রিয়েল রিপ্রেজেন্টেশন সেটা শুরু হবে কিন্তু যখন নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করবেন, তার মাধ্যমে আমি বলবো যে রিয়েল রিপ্রেজেন্টেশন তখন আসবে এবং সেই কাজটা যত দ্রুত করা যায় সেটি আমাদের লক্ষ্য। এখন আমরা চাচ্ছি যে নভেম্বরের শেষ সপ্তাহে 25-26 তারিখের দিকে বা শেষ সপ্তাহে যদি বলি, শেষ সপ্তাহে নির্বাচন করার জন্য টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। FBCCI প্রশাসক আরও জানান, বাণিজ্য সংগঠন আইনের বিধিমালার বেশ কিছু বিষয় ঠিক করতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া নির্বাচনের আগেই ভোটার তালিকা ঠিক করা হবে বলেও জানান তিনি। নির্বাচন সরাসরি হবে নাকি আগের মতো ইনডিরেক্ট পদ্ধতিতে হবে, কারা কারা কোন কোন অ্যাসোসিয়েশন চেম্বার ভোটার হতে পারবে, তার প্রক্রিয়া কি হবে। হ্যাঁ, সো এই যে মেজর জিনিসগুলো, নির্বাচনের চেহারাটা কি দাঁড়াবে, নির্বাচনী কাঠামোটা কি দাঁড়াবে, সেইটা নির্ধারিত হবে এই বাণিজ্য সংগঠন আইনের বিধিমালা চূড়ান্ত হওয়ার পরে। আগামী দিনে দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ও সংকট উত্তরণে FBCCI যথাযথ ভূমিকা রাখবে বলেই আশা করছেন সংগঠনটির প্রশাসক। হাসানুল শাওন, স্টার নিউজ, ঢাকা। পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা নগরী গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে 2 সিটি কর্পোরেশন। দক্ষিণ সিটিতে চুরি রোধে বসানো হচ্ছে ফাইবার রেজিনের ডাস্টবিন, আর উত্তর সিটিতে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন 2 সিটির প্রশাসক। রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন বসাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে এবার আর ধাতব নয়, ব্যবহার করা হচ্ছে ফাইবার রেজিন। চুরি ঠেকাতে বিক্রি করা যায় না এমন বিন বসানো হচ্ছে। এসব ডাস্টবিন ভেঙে ফেলার ঝুঁকিও থাকছে না। মিন্টো রোড এলাকায় পাইলট প্রকল্প হিসেবে আপাতত 300 বিন বসানো হচ্ছে। দক্ষিণের প্রশাসক বলেন, নগরবাসী সচেতন হলে বায়ু দূষণ ও পরিবেশ দূষণ অনেকটা কমবে। এই সপ্তাহ থেকে আমরা মোবাইল কোড পাঠাবো, সেই সমস্ত মার্কেট এবং ব্যবসায়ীদেরকে ফাইন করা হবে। পরবর্তী পর্যায়ে কিছু কিছু জায়গায় হোটেল আছে, হোটেল তারা রাস্তার উপরে হোটেল করে, তাদের কোনো ডাস্টবিন নাই, ময়লা আবর্জনা ফেলার কিছু নাই, পানি ব্যবহার করার কিছু নাই, তারা ইভেন হাতটাও ধোয় রাস্তার মধ্যে। তাদের হোটেল যদি মান সম্পন্ন না হয় এবং সকল ব্যবস্থা না থাকে, তাহলে সেই সমস্ত হোটেলও আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। এদিকে ঢাকাকে ক্লিন অ্যান্ড গ্রিন সিটি করার জোরালো উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও। শনিবার সকালে রাজধানীর মিরপুরে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে। উত্তর সিটির পরিচ্ছন্নতা কর্মীরা এতে অংশ নেন। নগরকে পরিষ্কার রাখতে সিটি কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান উত্তর সিটির প্রশাসক। বিভিন্ন জায়গায় আপনার যেভাবে ময়লা আবর্জনাগুলো হয়তোবা আপনার অসচেতনতার কারণে আপনি ফেলে দিচ্ছেন, এই ময়লাটি আপনার আমার এই নগরবাসীকে একটা স্বস্তির জায়গায় অবশ্যই নিয়ে আসবে না। আমরা আমাদের কাজ তো অবশ্যই করব। আপনারা একটু যদি সচেতন থাকেন, সিটি কর্পোরেশনের কাজগুলো আরও সহজ হয়ে যাবে। এই নগরে আপনার আমার, এই নগরে আপনার সন্তানরা বসবাস করে, আমার সন্তানরা বসবাস করে। আসুন অন্ততপক্ষে বাসযোগ্য একটা নগর গড়ার জন্য সকল রাজনৈতিক আদর্শকে উপেক্ষা করে আমরা একটা প্ল্যাটফর্মে সকলে নিয়ে আসি। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দাবি, সরকারি সম্পদ রক্ষা ও সঠিক স্থানে ময়লা ফেলার মানসিকতা না গড়ে উঠলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। দুপুরে ঢাকার সবুজবাগ থানায় সবুজবাগ বরদেশ্বরী কালীমাতা মন্দিরে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
রেল প্রতিমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের কষ্ট হয় এমন কিছু করা যাবে না। আলোচনা শেষে মন্দিরের পুকুরে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর মুখ রক্ষা করতে চাইলে চাঁদাবাজি, মাদক বন্ধ করতে হবে। গত 17 বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় দিতে হবে উল্লেখ করেন তিনি। বলেন, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করলে দেশের অর্থনীতির সমস্যা হবে না। আজকে বিরোধী দল বলে টাকা পাবেন কই, দেশ চালাইতেছেন কিভাবে, এত কার্ড, এই কার্ড, ওই কার্ড দিতেছেন, টাকা কোত্থেকে দিবেন? আরে ভাই, আপনারা হতাশ হন কেন? তারেক রহমান হতাশ হন না, ওনারা হতাশ হয়ে যায়। তারেক রহমান তো একটা কথাই বলছে, ওই যে দুর্নীতি, চাঁদাবাজ, যদি এইটা বন্ধ করা যায় দেশের অর্থের কোনো সমস্যা নাই। মাননীয় প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন করতে চাচ্ছে, আইন করা হয়েছে। আমাদের কোনো নেতা নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য কোনোভাবেই তাদের যদি আশ্রয় প্রশ্রয় দেন, তাদেরকে কিন্তু চিহ্নিত করা হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় 9 শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিল্প সচিব, জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরীক্ষায় দুর্ঘটনা কবলিত জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস পাওয়া গেছে। ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে পৃথক 2টি তদন্ত কমিটি। সীতাকুণ্ডের ফেরদৌস শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে শুক্রবার 9 জন প্রাণ হারানোর ঘটনায় এখনও যেন আতঙ্কপুরী পুরো এলাকা। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা। জাহাজের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তারা। ঘটনার কারণ অনুসন্ধানে শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে 11 ও 9 সদস্যের 2টি তদন্ত কমিটি। দুর্ঘটনার আগে এবং পরে পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং কারো অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখবে কমিটিগুলো। তদন্তটা একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন, তদন্ত প্রতিবেদন ওনারা দিবেন। বিস্তারিত একটা প্রতিবেদন আমরা আমাদের কমিটির কাছ থেকে আমরা চেয়েছি। সেই প্রতিবেদনের আশা রাখি ইনশাআল্লাহ সবগুলোই উঠে আসবে। পরিদর্শনে জাহাজের ভেতরে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস পাওয়ার কথা জানিয়েছে বিস্ফোরক অধিদপ্তর। বিষাক্ত গ্যাস অপসারণের কাজ শুরু হচ্ছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভিতরে আর কি পরিমাণ এই বর্জ্য থাকতে পারে বা সেখান থেকে গ্যাস কী পরিমাণ নির্গত হতে পারে সেটাই আজকে আমরা তদন্ত করব, বা আমাদের যে ইকুইপমেন্ট আছে ওগুলো টেস্ট করব, চেক করে তারপরে আমরা ব্যবস্থা নিব। এখানে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা বা এই কর্তৃপক্ষের কোনো কিছু ছিল কিনা সেটা আমরা একটু ধারণা নিয়ে তারপর আমরা ফুল আইনগত ব্যবস্থা নেব। গ্রিন শিপইয়ার্ড সার্টিফিকেটধারী এই প্রতিষ্ঠানে কেন এমন দুর্ঘটনা ঘটল খোঁজা হচ্ছে সে প্রশ্নের উত্তরও। এটার জন্য তদন্ত কমিটি করা হয়েছে এবং আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে এটা কীভাবে প্রিভেনশন করা যায় সেটা আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি বিএসবিআর পক্ষ থেকেও। মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির প্রতিবেদন আলোকে আমরা এর পরবর্তীতে এখানে যে অপরাধ যারা সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। গত ফেব্রুয়ারিতে নিয়মিত পরিদর্শনে ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে বিভিন্ন অসঙ্গতি পায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। নির্দেশনা বাস্তবায়ন না করায় 15 জুলাই চট্টগ্রাম শ্রম আদালতে কারখানাটির বিরুদ্ধে মামলা করে অধিদপ্তর। মামুন রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। স্টার নিউজের সংবাদ প্রচারের পর অবসরে যাওয়া শিক্ষকদের ভাতা ও সুবিধা প্রদান কার্যক্রম শুরু হলো। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষকদের হাতে চেক তুলে দিয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষকদের অবসর বোর্ডকে পঙ্গু করে রেখে যাওয়ায় অনেকে টাকা পাননি। ফান্ডে টাকা না থাকলেও টাকা জোগাড় করে এই পাওনা পরিশোধ করছে সরকার। একটা ছেলে আসছিল, ছেলেটা মারা গেছে, একটা মেয়ে বিয়ে দিছি।
এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসরের টাকা পেতে ভোগান্তি নিয়ে গত 14 মে সংবাদ প্রচার করে স্টার নিউজ। বয়সটা যদিও জীবন থেকে অবসর নেবার দ্বার প্রান্তে। প্রতিবেদনে শিক্ষক মোখলেসুর রহমানের চোখের পানি কাঁদিয়েছিল অনেককে। সে শিক্ষকের অসহায় আকুতিকে এড়িয়ে যেতে পারেনি রাষ্ট্র। 1,23,000 শিক্ষকের চোখের পানি মুছে দিতে তাই এবার রাষ্ট্রীয় উদ্যোগ। পাবেন না সিস্টেমের ঘূর্ণিপাকে, জানেন না কিছুই। সব মিলিয়ে শিক্ষকদের অবসর ভাতা, সব শিক্ষককে অবসর ভাতার একাংশ দিতে শুরু করেছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 64 জেলায় ইএফটি এবং আইবাসের মাধ্যমে অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা প্রদানের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেখানো হয় স্টার নিউজের সেই প্রতিবেদনটিও। অসুস্থ শিক্ষক মোখলেসুর রহমানের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে অবসরের টাকা পেয়ে আবেগ আপ্লুত হন শিক্ষকরা। তাদের দাবি, অবসরে যাওয়ার 1 বছরের মধ্যে পুরো টাকা দিয়ে দেওয়ার। সমস্যার সমাধান করে কিন্তু একজন ওসিলার মাধ্যমে আমি আজকে উপকৃত হলাম, এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আপনি এতদিন যে আপনার যেটা কষ্ট ছিল, ইনশাল্লাহ আমরা মনে করি যে আপনার এই কষ্টটা এখন লাঘব হবে। প্রধানমন্ত্রী জানান, শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না এই সংক্রান্ত বিষয়। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো মধ্যস্বত্ব ভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না। প্রথম ধাপে একজন শিক্ষক অবসর সুবিধা হিসেবে সর্বোচ্চ 4.5 লাখ এবং কল্যাণ ট্রাস্টে সর্বোচ্চ 2 লাখ টাকা করে পাচ্ছেন। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। মাদারীপুরে একটি মাদ্রাসায় হাতবোমার বিস্ফোরণে আহত হয়েছেন 4 শিক্ষার্থী। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। সকালে কালকিনি পৌরসভার গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাদ্রাসার ভেতরে খেলছিলেন শিক্ষার্থীরা। তখন সেখানে টেনিস বল সদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়। এতে আহত হন 4 শিক্ষার্থী। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে যান মাদারীপুর জেলা হাসপাতালে। সেখান থেকে আবিদা আক্তার নামে একজনকে চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি কে বা কারা শত্রুতা করে হতে পারে। এখানে হয়তো এই বস্তুটি এখানে রেখেছে এবং বাচ্চারা খেলার ছলে সেটা হাতে নেওয়ার পরে এটা আসলে বিস্ফোরণ ঘটেছে। রাজধানীর কাঁচা বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। অনেকদিন ধরেই চড়া থাকা বেগুন ও কাঁচামরিচের দামও এখন কমতির দিকে। তবে বাজারে মাছ ও ডিম সহ কিছু পণ্যের দাম এখনো বাড়তি। রাজধানীর বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। পটল, ঢেঁড়স ও কাঁকরোলের মতো সবজি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। সম্প্রতি 180 টাকায় বিক্রি হওয়া বেগুনের কেজি এখন 120 টাকা। আর 350 টাকা কেজি দরে কাঁচামরিচের দাম নেমে এসেছে 150 টাকায়। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম অনেক কম, মানে করেন কেজিতে 10-20 টাকা কমছে। গত সপ্তাহে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে বেশি ছিল। তবে মাছের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। তুলনামূলক কম দামের তেলাপিয়া, পাঙাশ ও কই মাছের কেজি বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা কেজি দরে। আকারভেদে রুই ও কাতল মাছের কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকায়। কাস্টমারে তেমন একটাই করতেছে না, কিনতেছে না, দাম বেশি। যেমন আগে ছিল 350, এখন 400-420। মাছ মাংস কেনা অনেক দুরূহ একটা ব্যাপার। আশা করব বাজার মনিটরিং করে এর উপরে পদক্ষেপ নেবেন। বাজারে সব ধরনের মুরগির দামও কিছুটা কমতির দিকে। কেজিতে 10 থেকে 20 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকায়। আর ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 190 টাকায়। মাঝখানে 2 দিন আগে বাড়ছিল, আজকে আবার একটু কমছে 20 টাকা। 2 দিন আগে নিয়েছি আমি 30 টাকা 40 টাকা। এখন যে দামটা আছে এটা খামারি অল্প লাভ করতেছে, দোকানদার অল্প লাভ করছে, কাস্টমারও খায় আরাম পাইতেছে। তবে ডিমের দামে এখনো কোনো পরিবর্তন নেই। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। তামসিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। 34 দিন পর আবারও খোলা হলো সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্স ও দানের ডেগের সিলগালা। সকাল থেকেই চলছে টাকা গণনার কাজ। এবার আগের 2 দফার চেয়ে বেশি অর্থ পাওয়ার প্রত্যাশা জেলা প্রশাসনের। সিলেটে হযরত শাহজালালের মাজার
দানবাক্স খোলার পর স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতিতে সকাল 10:30টার দিকে শুরু হয় টাকা গণনা। এতে অংশ নেন প্রায় 30 জন স্বেচ্ছাসেবী। তৃতীয়বারের মতো টাকাটা এই মাজারের টাকা গণনা হচ্ছে। টাকাটা কেউ নিতে পারে নাই, খাইতে পারে নাই। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উনার জীবদ্দশায় যে কর্মসূচিগুলো উনি চালু করে গেছিলেন, প্রতিষ্ঠা করে গেছিলেন, সেই কার্যক্রমগুলো আবারও প্রতিষ্ঠিত হোক। এখানে খানকা কার্যক্রম প্রতিষ্ঠিত হোক, এখানে মুসাফিরখানা এবং লঙ্গরখানা আবারও সুন্দরভাবে সুচারুরূপে প্রতিষ্ঠা পাক। দীর্ঘ 34 দিন পর দানবাক্স খোলায় এবার আগের 2 দফার তুলনায় বেশি অর্থ পাওয়ার আশা করছে জেলা প্রশাসন। গণনা শেষ হতে গড়িয়ে যেতে পারে সন্ধ্যা। মাজার পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনার কাঠামো এখনো চূড়ান্ত না হলেও দানবাক্স খোলা ও টাকা গণনার পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবেই চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা প্রকাশ্যে শুধু আমরা না, এখানকার স্থানীয় যারা রাজনীতিবিদ আছে, গণ্যমান্য ব্যক্তি আছে, মাজারের মোতাল্লি আছে, তাদের উপস্থিতিতে এই টাকাটা গণা হচ্ছে, যাতে কোনো প্রকারের সন্দেহ, অবিশ্বাস, এবং আপনারা তো সর্বোপরি আপনারা আছেন, ক্যামেরা নিয়ে তো আছেন, সন্দেহ অবিশ্বাস যাতে না থাকে। এর আগে সর্বশেষ 11 জুলাই দানবাক্স খুলে পাওয়া যায় 47,10,153 টাকা। তারও আগে 22 জন গণনা করে মিলেছিল প্রায় 17 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কলম্বিয়ার পর এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বেশ কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের আঘাতে এভাবেই ধসে পড়ে ভবনের অংশ। কলম্বিয়ার পর এবার এমন ভয়াবহ কম্পন ইন্দোনেশিয়ায়। 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির পূর্বাঞ্চল। শনিবার স্থানীয় সময় ভোর 4:58 ফ্লোরেস অঞ্চলের উপকূলে আঘাত হানে ভূমিকম্পটি। এরপর একাধিক আফটার শকও অনুভূত হয়। নাজেও ও বিমা অঞ্চলে প্রায় 1 মিনিট ধরে কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ সময় আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। ভূমিকম্পটা খুবই শক্তিশালী ছিল। বাড়ির ভেতরে 13 জন ছিলাম। সবাই জীবন বাঁচাতে দ্রুত বাইরে দৌড়ে বেরিয়ে আসি। ভূমিকম্পের তীব্রতায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরেও। এছাড়া এন্দে এলাকায় হাসপাতাল থেকেও রোগীদের নিরাপদে বাইরে সরিয়ে আনা হয়। ভূমিকম্পটা ভয়াবহ ছিল। আমি তখন ঘুমিয়েছিলাম। কম্পন শুরু হতেই পাহাড়ের দিকে দৌড়াই। জীবনে প্রথমবার এমন ভূমিকম্প অনুভব করলাম। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য এখন যাচাই করছে কর্তৃপক্ষ। বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার পাশাপাশি ফাটল ধরা বা ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ না করার পরামর্শ দিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। নূর মোহাম্মদ, স্টার নিউজ। বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে মিয়ানমার। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাখাইনে নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হলে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করবে মিয়ানমার। রোহিঙ্গা শরণার্থী সংকটের 9ম বছরে একথা জানালো দেশটির সেনা সমর্থিত সরকার। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতকে কেন্দ্র করে 2017 সালের আগস্টে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 7.5 লাখ রোহিঙ্গা। সেই সংখ্যা এখন 12 লাখে দাঁড়িয়েছে। আশ্রয় কেন্দ্রে প্রতিদিন গড়ে জন্ম নিচ্ছে 115 জন রোহিঙ্গা শিশু। এই পরিসংখ্যান জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর। বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের 3 লাখেরও বেশি পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা। শনিবার এক বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে চায় সরকার। রোহিঙ্গা শরণার্থী সংকটের 9 বছরে এসে এ ঘোষণা দিল সেনা সমর্থিত মিয়ানমার সরকার। 2017 সালের আগস্টে দেশটির সেনাবাহিনীর একটি নিরাপত্তা চৌকিতে হামলার পর অভিযান শুরু করলে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে। 2017 সালের ওই অভিযানে 7 লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসে। এর আগে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো বিভিন্ন দফার সহিংসতার পর আরও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে বসবাস করছিল।
মিয়ানমারে ১৩৫টি স্বীকৃত জাতিগোষ্ঠী থাকলেও দেশটির সরকার রোহিঙ্গাদের তাদের ভূখণ্ডের জাতি হিসেবে স্বীকার করে না, বরং তাদের বাঙালি বলে দাবি করে আসছে। এরই মধ্যে বাংলাদেশ থেকে দেয়া ৮,২৮,২২৪ জন রোহিঙ্গার তালিকা থেকে গত জুলাইয়ের শেষ নাগাদ তারা ৪,২৬,৫৪৫ জনের পরিচয় যাচাই করেছে মিয়ানমার। যাচাই করা ব্যক্তিদের মধ্যে ৩,০৮,৭৯৭ জনকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে যাচাই করা এই নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাবে মিয়ানমার সরকার। ২০১৮ সালে মিয়ানমার ও বাংলাদেশ ২ বছরের একটি প্রত্যাবাসন প্রক্রিয়া সম্মত হয়েছিল, কিন্তু ২০২১ সালে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখলের পর দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে, প্রত্যাবাসন প্রক্রিয়া আর এগোয়নি। কাজী শাহরিন, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।